প্রথমে তো আমার মুখ বন্ধ করার জন্য আমি 25 লাখ টাকা চাই। বাঁচাও! তুমি তুমি আমার সাথে কথা বলবে না। বিয়ের 5 দিনও হলো না আর আমাকে হানিমুনে নিয়ে যাওয়ার বদলে তুমি একা একা দিল্লি যাচ্ছ। আরে ঘুরতে যাচ্ছি নাকি, আমি বিজনেস শুরু করার জন্য ইনভেস্টরের সাথে দেখা করতে যাচ্ছি। তুমি প্লিজ আমার উপর রাগ করে থেকো না। আমি ওখান থেকে তোমার জন্য অনেক ভালো ভালো শাড়ি আনবো। আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে আমায় বাই করবে না তুমি? আমি তোমার সাথে কথা বলছি না। আরে এরকম করো না তুমি, প্লিজ দাও না। চোখ বন্ধ করো। পুনিত, ট্যাক্সি এসে গেছে। হ্যাঁ যাচ্ছি দাদা। চলো। হ্যাঁ দাদা। বৌদি, আই এম সো হ্যাপি যে তুমি আমার দুজন দাদাকে সামলানোর জন্য চলে এসেছো। তুমি আর মোহিত দাদা এত তাড়াতাড়ি কেন যাচ্ছ? তোমাদের ছাড়া বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগবে। আমারও তো খুব ইচ্ছে করে এখানে তোমার কাছে থাকতে, কিন্তু কি করব, মোহিতের অফিস আছে। কিন্তু তুমি চিন্তা করো না, তোমার যখনই কোনো প্রয়োজন পড়বে আমি সঙ্গে সঙ্গে চলে আসব, ঠিক আছে? আচ্ছা পুনিত দাদা, তাড়াতাড়ি দিল্লির মিটিং শেষ করে বৌদির কাছে ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর হ্যাঁ, বৌদির জন্য ভালো ভালো শাড়ি আর জুয়েলারিও নিয়ে এসো। ঠিক আছে। আর লোকেশ দাদা, তুমি বৌদির খেয়াল রাখবে আর কাজে একটু সাহায্য করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, তোমার বৌদির আমি সম্পূর্ণ খেয়াল রাখবো। আর তুমিও আমার হবু ভাগ্নের খেয়াল রেখো। দাদা টাটা। দাদা, আমার একটু বাজার করতে মার্কেটে যেতে হবে। আপনি যাবেন আমার সাথে? হ্যাঁ চলো না। ঠিক আছে, আমি আধ ঘন্টায় রেডি হয়ে আসছি। ঠিক আছে। দাদা, সরি সুরভি, ক্ষমা করে দিও, আমার নক করে আসা উচিত ছিল। না দাদা, আপনি সরি বলবেন না। আমারই তো ভুল, আমি দরজাটা বন্ধ করিনি। সুরভি, আমি এটা জিজ্ঞেস করতে এসেছিলাম যে তোমার রেডি হতে আর কতক্ষণ লাগবে? শুধু 2 মিনিট দাদা। ঠিক আছে, আমি তাহলে গাড়ির কাছে তোমার ওয়েট করছি, তুমি ওখানেই চলে এসো। ঠিক আছে। দাদা, সরি সুরভি, আমাকে ক্ষমা করে দিও, আমার নক করে আসা উচিত ছিল। এতে ক্ষমা চাওয়ার কি হয়েছে দাদা? এমনিতেও বাড়িতে কেউ নেই, শুধু আপনি আর আমি। দাদা আসুন না, লজ্জা পাচ্ছেন কেন? ভিতরে আসুন। আরে আসুন না। হ্যাঁ প্রাচী। হ্যালো দাদা, এত সময় লাগলো কেন ফোনটা ধরতে? কি করছিলে? কিছু না, জাস্ট এমনি। আচ্ছা, বৌদি কেমন আছে? বৌদির খেয়াল রাখছো তো? ওকে দিয়ে বেশি কাজ করাচ্ছ না তো? হ্যাঁ ওই আর কি। দাদা, আপনার জামা কাপড় আলমারিতে রেখে দিই। হ্যাঁ
ঠিক আছে। বৌদি কেমন আছে? হ্যাঁ, তোমার বৌদি একদম ভালো আছে। হ্যাঁ, তোমার বৌদি খুব ভালো আছে। প্রাচী দিদি ফোন করেছে, আমাকে দিন না। না, আসলে প্রাচী, আমার না একটা ইম্পর্টেন্ট কল আসার আছে। তুমি সুরভিকে ফোন করে নাও না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি বৌদিকে ফোন করছি। ওকে। প্রাচী দিদি ফোন করেছে, আমি কথা বলে আসছি। হ্যাঁ, আরে বাহ দাদা, আপনি তো খুব ভালো খাবার বানান। মা বাবা চলে যাওয়ার পরে এসব শিখতেই হয়েছে। আর তোমার বৌদিও কিছু বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেলেন। আর আজকে যেহেতু একটু ফ্রি ছিলাম, ভাবলাম একটু কিচেনে তোমাকে সাহায্য করে দিই। না হলে যবে থেকে তুমি এসছো, আমার কিচেনে আসার তো আর প্রয়োজন পড়েনি। তুমি একটা কাজ করো, তুমি এটা নিয়ে যাও, আমি খাবার বেড়ে আনছি। দাদা আপনি গিয়ে বসুন, আমি খেতে দিচ্ছি। আরে না না, তার কোনো প্রয়োজন নেই। তাছাড়া সারাদিন কাজ করে তুমি ক্লান্ত হয়ে পড়ো। আজকে বরং আমি খাবারটা বাড়ছি, ঠিক আছে? তুমি যাও। চলো খাওয়া শুরু করো। আরে আপনি তো খুব ভালো রান্না করেন। থ্যাংক ইউ। কিন্তু আপনি খাচ্ছেন না কেন? আপনিও খান। হ্যাঁ হ্যাঁ, সুরভি, আমার এক্ষুনি মনে পড়লো, আমাকে না একটা ইম্পর্টেন্ট কল করতে হবে। তুমি খাও, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কল। ঠিক আছে। হ্যাঁ মিস্টার শর্মা বলুন। হ্যাঁ হ্যাঁ, ওই পিপিটি আমি বানিয়ে দিয়েছি, কাল বিকেলের মধ্যে মেল করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কোনোভাবেই ডেট ফেল হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মাথাটা এমন ভার হয়ে আসছে কেন? ওকে, ঠিক আছে। হঠাৎ করে কি হচ্ছে? আমার মাথা যন্ত্রণা করছে কেন? এরকম অদ্ভুত মনে হচ্ছে কেন? আর কাল রাতে আমার মাথাটা এমন ভারী হয়ে আসছে কেন? সুরভি, দাদা, গুড মর্নিং। উঠে পড়েছ? তোমার জন্য ব্রেকফাস্ট এনেছি, খেয়ে নাও। দাদা, কাল রাতে কি হয়েছিল? জানি না, আমি তো ফোনে কথা বলছিলাম, ফিরে এসে দেখলাম যে তুমি টেবিলে অজ্ঞান হয়ে পড়েছিল। আমি তোমাকে জাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি, কোনোভাবেই উঠছিল না। তাই জন্য আমি তোমাকে এখানে এনে শুইয়ে দিই। আচ্ছা, এখন তুমি কেমন আছো? শরীর তো ঠিক আছে, কিন্তু কিন্তু এসব কি করে হলো? মেবি হতে পারে তোমার দুর্বলতার কারণে।
তুমি খাওয়া দাওয়াটা একটু ঠিক করে করো, আর আজ থেকে আমি সবকিছু খেয়াল রাখবো, ঠিক আছে? তুমি ব্রেকফাস্ট করো, আমি এক্ষুনি আসছি। হ্যালো পুনিত। পুনিত, তুমি তো তোমার নতুন বিয়ে করা বউকে ভুলেই গেছো। কখনো নিজে থেকে ফোনও করো না। সুরভি প্লিজ, এমনি তো আমার মিটিংগুলো ভালো হচ্ছে না, তুমি আবার এসব বলো না। না না, আমি শোনাচ্ছি কোথায়, আমি তো শুধু বলছি। পুনিত, আমরা তো স্বামী স্ত্রী, আর আমাদের পরস্পরের সাথে সমস্যাটা ভাগ করে নেওয়া উচিত। তুমি কি জানো, কাল আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। কি? কিভাবে? জানি না, কিন্তু দাদা বলছিল যে হয়তো দুর্বলতার জন্য মাথা ঘুরে পড়ে গেছি, কিন্তু তবুও সেফ সাইডের জন্য ডাক্তারের কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমার মিটিং রয়েছে, আমাকে ওখানে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আই লাভ ইউ। হ্যাঁ ম্যাডাম বলুন। কলা কত করে? দাদা, লঙ্কা কত করে? 30 টাকা কেজি। আচ্ছা। হ্যালো দিদি। হ্যালো সুরভি বৌদি। আচ্ছা বলো, তোমার শরীর কেমন আছে? ডক্টর দেখিয়েছো? আমি একদম ঠিক আছি। হ্যাঁ, কাল ডাক্তারের কাছে গিয়েছিলাম। ব্লাড প্রেশার তো নর্মালি আছে, কিন্তু তবুও উনি সেফটির জন্য কিছু ব্লাড টেস্ট দিয়েছেন। আজ রিপোর্ট চলে আসবে। আচ্ছা, আই হোপ রিপোর্ট সব ঠিকঠাক হোক। শোনো, যদি কোনো প্রবলেম হয় না, আমার সাথে সাথে ফোন করে বলবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই। আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে বৌদি। হ্যাঁ দাদা, কত বললে? 30 টাকায় 1 কিলো। এখনো পর্যন্ত আমার ব্লাড রিপোর্ট কেন আসলো না? আমি ডাক্তারকে ফোন করে। হ্যালো। হ্যাঁ মিসেস সুরভি শর্মা, হ্যাঁ ডক্টর প্রতীক বলছি। আপনার ব্লাড টেস্টের রিপোর্টটা এসেছে। আমি তো আপনাকেই ফোন করতে চাচ্ছিলাম। আচ্ছা, আমার ব্লাড টেস্ট রিপোর্ট সব ঠিক আছে তো? আপনার ঘুমোতে কোনো অসুবিধা হয়? আপনি কি ঘুমের কোন ওষুধ খাচ্ছেন? না তো। কিন্তু আপনার ব্লাড রিপোর্ট তো সে কথা বলছে না। আপনার ব্লাড স্যাম্পল থেকে জানা গেছে যে গত 2-1 দিনের মধ্যে ঘুমের ওষুধ আপনি নিশ্চয়ই খেয়েছেন। কি? আমার ব্লাড স্যাম্পলে ঘুমের ওষুধ? সেটা কি করে সম্ভব? আমি তো বাইরের খাবারও খাইনি। আরে বাহ দাদা, আপনি তো খুব ভালো খাবার বানান। তাছাড়া সারাদিন কাজ করে তুমি ক্লান্ত হয়ে পড়ো, আজকে বরং আমি খাবারটা বাড়ছি, ঠিক আছে? তুমি যাও। সেদিন দাদা খাবার বানিয়েছিলেন, তাহলে উনি? না না না, এ আমি কি ভাবছি? এ হতে পারে না, হয়তো রিপোর্টেই কোনো গন্ডগোল আছে। সুরভি, সুরভি। দাদা। হ্যাঁ দাদা। কি হয়েছে? তোমাকে টেন্সড দেখাচ্ছে, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ দাদা, সবকিছু ঠিক আছে। আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি তাড়াতাড়ি কিছু একটা বানাচ্ছি। আরে না না, তার কোনো দরকার নেই, আমি রান্না করে ফেলবো। না না দাদা, আপনি তো এইমাত্র অফিস থেকে এলেন, আপনি নিশ্চয়ই ক্লান্ত। আমি গিয়ে তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে নিচ্ছি। আরে আমি একদম ক্লান্ত হইনি, তুমি বিশ্রাম নাও, আমি রান্না করছি। ঠিক আছে। এই নাও, ভালো করে খাও। এই নাও একটু জল। শুরু করা যাক।
হ্যাঁ দাদা, ও আপনার খাবারে তো জল পড়ে গেল। আপনি এক কাজ করুন, আপনি আমার খাবারটা খেয়ে নিন। আরে না না, কোনো ব্যাপার না, তুমি খাও, আমি ফ্রুটস খেয়ে নেবো। না না দাদা, আপনি এটা দিয়ে শুরু করুন, আমি কিছু একটা বানিয়ে আনছি। আরে বাবা, তার কোনো প্রয়োজন নেই, প্লিজ তুমি খাও না। আচ্ছা একটা কাজ করি না, আমরা এটা ভাগাভাগি করে খেয়ে নিই, তারপরে দুজনেই ফ্রুটস খেয়ে নেব। আরে না, ওই আমি বলতে চাইছিলাম যে তোমার তো শরীর ভালো নেই, তুমি বরং এটা খেয়ে নাও, আমি ফ্রুটস খেয়ে নিচ্ছি, পরে যদি খিদে পায় তখন কিছু খেয়ে নেবো, ঠিক আছে? তুমি বরং খাও। মামা ফোন করছে। দাদা, আমি ঘরে গিয়ে মামার সাথে কথা বলতে বলতে খাবার খেয়ে নিচ্ছি। ঠিক আছে, তুমি পেট ভরে খাবার খাবে, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো, হ্যাঁ মামা, হ্যাঁ। আমার ভাইয়ের সুন্দরী বউ, তুমি যতটা সুন্দরী তুমি ততটাই বোকা এবং সরল। তোমার খাবারে আমি ঘুমের ওষুধ মিশিয়ে আমি কি কি না করেছি, আর আজকের রাতেও যে কি কি করতে চলেছি সেটা তুমি ভাবতেও পারবে না। আপনি এত ছোট মনের মানুষ, আমি এটা ভাবতেও পারিনি। যখন ডাক্তার আমার ব্লাড রিপোর্ট দেখে আমাকে বলল যে আপনার ঘুমোতে কোনো অসুবিধা হয়? না তো। আপনি কি ঘুমের কোন ওষুধ খাচ্ছেন? কিন্তু আপনার ব্লাড রিপোর্ট তো সে কথা বলছে না। গত 2-1 দিনের মধ্যে ঘুমের ওষুধ আপনি নিশ্চয়ই খেয়েছেন। আর আমার কিনা আপনার উপর সন্দেহ করতেও লজ্জা হচ্ছিল, কিন্তু আজ আপনি যেভাবে আমার প্লেট থেকে খাবার খেতে চাইছিলেন না, সেটা দেখেই আমি বুঝে গেছি যে আপনাকে যেরকম দেখায় সেরকম আপনি নন। কি ব্যাপার, বিউটি উইথ ব্রেইন। কিন্তু আমার শোনা সরে যান আমার কাছ থেকে। আমি এখনই পুনিতকে ফোন করে না ওকে আসল ঘটনাটা জানাচ্ছি, দাঁড়ান আপনি। নিজের স্বামীকে ফোন করার আগে একবার এটা একটু দেখে নাও। দাদা, এটা আমি? হ্যাঁ, এটা তুমি। এরকম আরো ফটোস আর ভিডিওস আছে আমার কাছে, দেখবে? দেখো 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 দেখো, ভালো করে দেখো। দেখো কি হলো, দারুণ ফটো তুলি আমি, তাই না? হ্যাঁ দাদা, আপনি এটা আমার সাথে কি করে করতে পারলেন? আমি আপনার ছোট ভাইয়ের বউ। এর থেকেও খারাপ কিছু করতে পারি। যদি তোমার এই ফটোস আর ভিডিওস ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় না, তাহলে কাউকে মুখ দেখাতে পারবে না, আর বাড়ি থেকে বেরোনোও বন্ধ হয়ে যাবে, আর তোমার স্বামীও তোমাকে ছেড়ে দেবে। আরে দেখো 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 দেখো, অনেকদিন বাঁচবে আমার ভাই। নাম নিতেই ফোন হাজির। চলো ফোন তোলো, তোলো, এ নাও, কথা বলো। হ্যালো, হ্যালো পুনিত। সরি, আসলে এক্ষুনি মিসড কল দেখলাম তাই ফোন করলাম। কি করছো? দাদা কেমন আছে? হ্যাঁ দাদা একদম ঠিক আছে। আচ্ছা, আমি বলছি কি, এখানে কোনো ইনভেস্টরের সাথেই সেভাবে কথা হচ্ছে না, আর অযথা অনেক টাকাও খরচা হয়ে যাচ্ছে, তাই আমি ভাবছিলাম কিছুদিনই বাড়ি ফিরে আসবো। না। হ্যালো হ্যালো, হ্যালো সুরভি? আরে কিছু না, ওই সুরভি একটা টিকটিকি রেখে ভয় পেয়ে গেছে। ও তুই চিন্তা করিস না, তুই সাবধানে আয়। ঠিক আছে, তুমি খেয়াল রেখো। ঠিক আছে, চল বাই। বাই দাদা। দেখো,
আর কিছুদিনের মধ্যেই পুনিত চলে আসবে। ততদিন সুযোগের সদ্ব্যবহার করা যাক। দাদা প্লিজ, দাদা প্লিজ। যেই বাড়িতে বয়োজ্যেষ্ঠদের ছায়া থাকে না, সেখানে বড় দাদাকে বাবার সম্মান আর বাবার দায়িত্ব দেওয়া হয়ে থাকে। নমস্কার, আমি সুধা চন্দ্রন, আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। আমাদের দেশে নারীদের দেবী রূপে পুজো করা হয়, কিন্তু দুঃখের বিষয়, বাড়িতে সেই দেবীকেই কিছু পুরুষ শুধুমাত্র ভোগ্য বস্তু মনে করে থাকে। এতে কিছুটা সমাজেরও হাত রয়েছে। ঠিক কেন কোনো নারীর অশ্লীল ছবি বাইরে এলে তাকেই অপমানিত হতে হয়? যে ছবি তোলে সে নিষ্পাপ থাকে। এখন দেখার বিষয় হলো যে এই মানসিকতা শুধুমাত্র লোকেশেরই আছে নাকি সবারই আছে? এই অপরাধের বিরুদ্ধে কি সোচ্চার হতে পারবে, নাকি বদনামের ভয়ে সবাই চুপ করে সহ্য করতে থাকবে? আসুন দেখা যাক। নাও, চোখের জলটা মোছো। যত কান্নাকাটি করার আছে এখন করে নাও। পুনিত আসার পর যদি ওর সামনে কাঁদো বা নিজের মুখ খোলো, তাহলে তো বলেছি কি করব। চলো এবার একটু হাসো, তোমার স্বামী চলে এসছে। আচ্ছা, কাজ কেমন কেমন আছো? ভালো। চলে এসছিস তুই? হ্যাঁ দাদা, কাজ কেমন হলো? ঠিকঠাকই ছিল। সুরভি, পুনিতের ব্যাগটা ভেতরে নিয়ে যাও। আর ওই ইনভেস্টরদের সাথে মিটিং কেমন হলো? খুব খারাপ দাদা। আমার এই স্টার্টআপটার জন্য কম করে 15 লাখ টাকার দরকার, আর মার্কেট এতটাই খারাপ যে কেউ রিস্কই নিতে চাইছে না। এতজনের সাথে দেখা করার পরেও কেউ 2-3 লাখ টাকার বেশি দিতেই চাইছে না। তুই টেনশন নিস না, আমি একটা কলিগের সাথে কথা বলে তোর জন্য ইনভেস্টর খোঁজার ব্যবস্থা করছি, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা। না প্লিজ, ছাড়ুন আমাকে। সুরভি, কি হয়েছে? তুমি চেঁচাচ্ছ কেন? ওই তোমার এই ফটোজ আর ভিডিওসগুলো যদি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় না, তাহলে আর কাউকে মুখ দেখাতে পারবে না। ওই তুমি হঠাৎ করে পিছন থেকে এসে গেছো না, তাই আমি ভয় পেয়ে গেছি। সুরভি, তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। সত্যি কথা বলো, কি হয়েছে? আমার চলে যাওয়ার পর কিছু হয়েছে? দাদা কি তোমায় কিছু বলেছে? পুনিত, সুরভি, আমাকে বলবে কি হয়েছে? দাদা! পুনিত, পুনিত দাঁড়াও। আমার ওয়াইফকে টাচ করার সাহস কি করে হলো তোমার? তোমাকে ছাড়বো না আমি। কি করবি তুই? আমাকে জেলে পাঠাবি? পুলিশের কাছে যাবি? যা যা, দেখি কি করে যাস। কিন্তু আমি যদি জেলে যাই তাহলে তুইও রাস্তায় নেমে আসবি। এই বাড়ি যেখানে তুই আর তোর স্ত্রী থাকিস সেটাও আমার। সারা জীবন তোর পালন পোষণ করেছি, তোকে খাইয়েছি, লিখিয়েছি, পড়িয়েছি। তাই যদি তোর স্ত্রীকে 4 বার স্পর্শ করে থাকে, কোনো ভুল করিনি আমি। শোন, যদি আমি জেলে যাই না, তাহলে কিন্তু তুইও রাস্তায় নেমে আসবি। এই বাড়ি আমি বিক্রি করে দেবো। তাই জন্য ভালো, তোকে একটা ডিল দিচ্ছি আমি। তোর বিজনেসের জন্য টাকার দরকার তো, আমি তোকে 10 লাখ টাকা দেব, কিন্তু একটা শর্তে। সপ্তাহে 3 দিন তোর স্ত্রী আমার। বল, তুই রাজি? আমিও স্ত্রী, কোনো সেই ধরনের মেয়ে নই যাকে নিয়ে ব্যবসা করতে পারবেন, বুঝলেন? পুনিত, পুনিত প্লিজ, তুমি ওকে ছেড়ে দিও না। ডান।
এই ডিলে আমি রাজি আছি। সাবাস, তোর কাছ থেকে এটাই আশা করেছিলাম। কালকের মধ্যে তুই তোর অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবি। আমি তোমার স্ত্রী, তুমি আমার সাথে এটা কি করে করতে পারো পুনিত? এতটা স্বার্থপর হওয়ার কোনো প্রয়োজন নেই। ও একমাত্র আমার নিজের দাদা। ওর ওয়াইফ মারা গেছে কত বছর হয়ে গেল। যদি ওর একাকিত্ব একটু দূর করে দাও তাতে তোমার কি বা যায় আসবে? পুনিত, কিন্তু আমি ওকে তো আমি এত সহজে মরতে দিচ্ছি না। চলো, 10 লাখের প্রথম কিস্তির পালা। পুনিত, চলো। পুনিত, পুনিত। দাদা, আমার আরো কিছু টাকার প্রয়োজন। তো তোকে আগেই আমি মার্কেট থেকে 10 লাখ টাকা দিয়েছি। কিন্তু আমার আরো টাকার প্রয়োজন। তাহলে সব টাকা কি আমার কাছ থেকেই উসুল করবি? কিছু টাকা নিজের স্ত্রীর থেকে উসুল কর। সুরভির কাছ থেকে? কিভাবে? দেখ, সুরভি হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস। এত সুন্দরী মেয়েদের এমএমএস জানিস কত টাকায় বিক্রি হয়? ভেবে দেখ। তোমরা দুজনে ওটা পড়ো এবার, আর এটা পড়ো। এইসব কি? আমি এসব পড়বো না। এটা উপহার, চুপচাপ পড়ে নাও এটাকে। পড়তে তো তোমাকে হবেই। চা। আমি চা খাবো না। ভয় পেও না, এতে ঘুমের ওষুধ মেশানো নেই। নাও, খেয়ে নাও। আমি বললাম না আমি চা খাবো না। তা ড্রিঙ্ক করবে নাকি? তোমার হাজবেন্ডের নতুন বিজনেস চালু হচ্ছে তাই? পুনিত, আরে উমেশ বাবু, আপনি? মামা, আস্তে, পা মুচকে যেতে পারে। নমস্কার। আসুন। কেমন আছেন? আমি ভালো আছি। মামা। কেমন আছিস মা? ক্ষমা করবেন, আমি খবর না দিয়েই এখানে চলে এসেছি। আসলে আমি এখান দিয়েই যাচ্ছিলাম, তাই মনে হলো ভাগ্নির সঙ্গে একটু দেখা করে যাই। খুব ভালো কাজ করেছেন, এটা তো আপনারই বাড়ি। দাদা, একটা দরকারি কল এসেছে। তুমি মামাবাবু আর সুরভির উপর নজর মানে বলতে চাইছি যে এনাদের আতিথেয়তা করো। আমি এক্ষুনি আসছি। লোকেশ বাবা, আমার ফোনটা একটু চার্জ দিতে হবে। এক্ষুনি নিয়ে আসছি। মা সুরভি, কেমন আছিস তুই? ভালো আছিস তো? মামা, মামাকে যদি সত্যিটা আমি বলে দিই আর সেটা যদি পুনিত আর দাদা জানতে পারেন, জানি না আমার সাথে কি করবে। কিন্তু ওরা আমার সাথে এর থেকে খারাপ আর কি বা করতে পারে। ওরা আমার সাথে জোর খাটানোর পরেও আমার এমএমএস তৈরি করে বিক্রি করে। ওরা আমার ফোনটাও নিয়ে নিয়েছে, বাড়ি থেকে বেরোতে দেয় না। যদি মামাকে আমি সত্যিটা না জানাই তাহলে কোনোদিনই এখান থেকে বেরোতে পারবো না। মা, কি হলো? মামা, মামা এখানে আমার সাথে খুব অন্যায় করা হচ্ছে। মামা জানো ওরা আমার সাথে কি করেছে? ওরা আমার খাবারে ওষুধ মিশিয়ে দিয়েছে। মামা তুমি প্লিজ আমাকে বাঁচাও। মামা প্লিজ, তুমি 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 একটা কাজ করো, তুমি পুলিশকে ফোন করো। সুরভি, চেঁচিয়ে না, তোমাদের দু ভাইয়ের লজ্জা হওয়া উচিত। আর তুমি নিজের ভাইকে সুরভির সঙ্গে সপ্তাহে কাটানোর জন্য 25 লাখ টাকা নিয়েছো, আর আমি শুধু 10 লাখ টাকা।
কি মামা তুমি? হ্যাঁ সুরভি, আসলে লোকেশ 2-2.5 বছর আগেই তোকে মেলায় দেখে নিয়েছিল, আর যেদিন দেখেছিল সেদিনই তোকে ভালোবেসে ফেলেছিল, আর সেদিনই আমাকেও 10 লাখ টাকা দিয়েছিল তোর সঙ্গে পুনিতের বিয়ে দেওয়ার জন্য। তোমার কি মনে হয়েছিল যদি উমেশবাবু আমাদের কাছে বিপদের কারণ হতেন তাহলে কি তোমাদেরকে একা রেখে আমি ভিতরে যেতাম? ওরা দুজন তো নয় অপরিচিত, কিন্তু কিন্তু তুমি তো আমার আপন মামা, আর আর আমাদের তো রক্তের সম্পর্ক। হ্যাঁ মা, সম্পর্ক আছে বলেই তো তোকে এই বাড়িতে বেঁচেছি, না হলে কুঠিতেও তো বেচতে পারতাম। তোমার সাহস কি করে হলো আমরা চলে যেতে মুখ খোলার? হ্যালো হ্যালো, ব্যাস এইসব তোমাদের ওই নিজেদের মধ্যে নাটক পরে করো। প্রথমে তো আমাকে আমার মুখ বন্ধ রাখার জন্য 25 লাখ টাকা দিতে হবে। ঠিক আছে, আপনি চলে যান, পরের সপ্তাহে টাকা পেয়ে যাবেন। আহা, কি সুন্দর জামাই আমার। মামা দেখলি মা সুরভি, তোর বিয়ে কত সুন্দর বাড়িতে হয়েছে। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ মা, সবসময় খুশি থাকবি। হ্যাঁ হ্যাঁ, যাই। মামা আর তুই 1 সপ্তাহে কি করে দিবি ওর মামাকে টাকা? সেইভাবেই যেভাবে বিজনেসের জন্য আমরা 5 লাখ টাকা কামিয়েছিলাম, ওর MMS বানিয়ে। না প্লিজ প্লিজ, না আর না, না 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 প্লিজ, আর না প্লিজ প্লিজ, ছাড়ো আমাকে, না না প্লিজ না। শোনো, কিছুদিনের জন্য প্রাচী দিদি আর জামাইবাবু এখানে আসছেন, সেই জন্য মেকআপ করে ভালো মতো সেজে গুজে থাকবে, বুঝলে? হ্যাঁ, যদি ওদের সামনে মুখ খোলো বা কিছু বলার চেষ্টাও করো তাহলে তোমার জন্য সেটা ভালো হবে না। আমার আর এই দিদির না রক্তের সম্পর্ক, সেই জন্য কোনোদিনও আমাকে বাধা দেবে না, কিন্তু তোমার কপালে শাস্তি থাকবে, বুঝলে? তাড়াতাড়ি এবার রেডি হয়ে যাও। যেমন একটা ফলের ঝুড়িতে থাকা একটা খারাপ ফলই সব ফলগুলোকে নষ্ট করে দেয়, ঠিক তেমনই একটা খারাপ মানুষের চিন্তা ভাবনা তার আশেপাশে থাকা মানুষদের চিন্তা ভাবনাকেও খারাপ করতে পারে। আর ঠিক এই অবস্থা সুরভির বাড়িতে থাকা সমস্ত পুরুষের ছিল। সুরভির স্বামী, তার ভাসুর, আর তার সঙ্গে তার বাপের বাড়িতে তার নিজের মামাও একই সঙ্গে অপরাধ করছিল। সঠিক অর্থে ওর রক্ষকই ভক্ষকে পরিণত হয়েছিল। ও ঠিক যার যার কাছে সাহায্য চেয়েছে সেই মানুষগুলোই ওকে আরো কষ্ট দিয়েছে। ও কি আবার নতুন করে কারোর উপর ভরসা করে সাহায্য চাইতে পারবে, বা ও কি সাহায্য চাওয়ার মতো সুযোগ পাবে নাকি পাবে না? আসুন দেখা যাক। আরে সুরভি বৌদি, এসো না, বসো আমাদের সাথে। হ্যাঁ, আচ্ছা এবার বলো তো, আমার দুজন দাদা তোমার খেয়াল রাখছে তো? হ্যাঁ আমি তো একদম ঠিক আছি, আর দুজনেই আমার খুব ভালো করে যত্ন নেয়। নিতেই হবে, তুমি এই বাড়ির জন্য ভীষণ লাকি। যেই বিয়েটা হলো পুনিত দাদার বিজনেস শুরু হয়ে গেল। আর তাছাড়া আমরা অফিসটা দেখতে কবে যাচ্ছি? যাওয়াই যেতে পারে ব্রেকফাস্ট করার পর। হ্যাঁ শিওর, আমি ওয়াশরুম থেকে আসছি। আর বল, কেমন আছিস? ভিডিও একা হেডফোন লাগিয়ে দেখবি, মজা পেয়ে যাবি। হ্যাঁ, এটা তো সুরভি বৌদি।
আমার অফিস থেকে কিছু আর্জেন্ট কল এসেছে, তো আমার কিছু কাজ আছে, কিছু মেল করতে হবে। ও তাহলে অফিস দেখতে আমরা কাল যাই? আরে না না, তোমরা রেডি হয়ে গেলে তোমরা চলে যাও। ওকে ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। হ্যাঁ চলো। হ্যাঁ ঠিক আছে চলো। সুরভি বৌদি, তুমি থেকে যাও না। তুমি তো অফিস আগেই দেখেছো, তো তুমি এখানেই থেকে যাও। আসলে না, আমার ভীষণ খিদে পেয়েছে, কিছু খাবার বানিয়ে দেবে? কারণ খালি পেটে আমি একদম কাজ করতে পারি না। ঠিক আছে জামাইবাবু। চলো। ঠিক আছে, তুমি এখানেই থেকো, যেরকম বলেছিলাম সেরকমই করবে। মানে জামাইবাবু যা বলবে বানিয়ে দিও, বুঝলে? বুঝলে সুরভি, জামাইবাবুর ভালো করে খাতির যত্ন করো। ঠিক আছে মোহিত, হ্যাঁ। তুমি থাকো, আমি আসছি। বৌদি বসো না। কি হয়েছে জামাইবাবু? তুমি এখানে ঠিক আছো তো? যদি তোমার কোনো অসুবিধা হয় আমায় বলতে পারো, আমি তোমায় সাহায্য করতে পারি। না জামাইবাবু, এরকম কোনো ব্যাপার নেই, আমি এখানে একদম ঠিক আছি। তুমি মিথ্যে কথা বলছো। আজ আমায় আমার অফিসের কলিগ একটা ভিডিও পাঠিয়েছে, এই যে। জামাইবাবু, জামাইবাবু, পুনিত আর দাদা আমার সাথে এখানে আমার কেউ নেই জামাইবাবু, কেউ নেই। দেখো বৌদি, তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি, আমি তোমায় সাহায্য করব। আমি ওদের মতো নই, আমি তোমার সাথে জোর জুলুম করব না, আমি তোমায় ভালোবেসে ছোঁবো। সরে যান আমার কাছ থেকে। আরে তুমি ভয় পাচ্ছ কেন? ওই দুজন পুরুষ যদি তোমায় ছুঁয়ে থাকে তাহলে আরেকজনকে নিয়ে কি সমস্যা? না, এখন আর না, আর না। দাদা, তোমার অফিসটা কিন্তু খুব সুন্দর আর বাড়ির একদম কাছে। খুব ভালো হয়েছে। বৌদি রোজ গরম গরম খাবার নিয়ে যেতে পারবে। এবার চিৎকার কর যত জোরে পারিস। এই বৌদি লাউড মিউজিক চালিয়ে ডান্স করছে নাকি? জানি না। আচ্ছা, তাহলে আমিও ফ্রেশ হইনি আর তারপর বৌদির রুমে গিয়ে সবাই ডান্স করব। ঠিক আছে। পুনিত, কিছু একটা গন্ডগোল হয়েছে। তুই একবার উপরে গিয়ে দেখ সুরভির কোনো নতুন নাটক না করে। চলায় গিয়ে দেখি। মোহিত, এই তুমি আমার ওয়াইফের সাথে কি সেটাই করছি যেটা তোর ভাই করেছে। কি শালাবাবু, ভাই আর জামাইয়ের সঙ্গে কিসের পার্থক্য? হ্যাঁ, সুরভি যদি ওর ভাসুরের সঙ্গে শুতে পারে তাহলে আমার সঙ্গে নয় কেন? দেখ, নিজের লিমিট ক্রস করিস না, বলে দিলাম আমি। না হলে কি? হ্যাঁ, পুলিশের কাছে যাবি, কমপ্লেন করবি? আরে প্রাচীকে বলবি তো? যা গিয়ে বল। একটা জিনিস মাথায় রাখিস, যদি আমি ফাঁসি তাহলে তোরাও বাঁচবি না। আরে আমি কি এখানে সব সময় আসি নাকি? মাঝে মাঝে যখন আসবো তখন একটু জমিয়ে ক্ষীর খাবো, তাতে অসুবিধা কোথায়? তোকে শেষবার আমি বলে দিচ্ছি, যদি আর পরের বার করিস না তখন দেখবি পরিণাম কি হয়। আরে এই, ধর ওকে, ধর। আরে সুরভি, আরে আরে ওরে হ্যাঁ। আছে, ধর ওকে, ধর। সুরভি, বাঁচাও! এক্ষুনি ফিরে এসো বলছি। লোকেশ দাদা, ছাড়ো আমাকে, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। শুনতে পেলে তো? যদি তুমি ফিরে না আসো তাহলে কিন্তু ওর সাথে ওর প্রিয় সন্তানটাও মারা যাবে। এক্ষুনি ফিরে এসো।
ফিরে এসো। বৌদি পালাও। সুরভি, 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 দাঁড়াও। সুরভি, সুরভি, দাঁড়াও। দাঁড়াও, না হলে গুলি চালাবো। বিয়ে, যাকে জগতের সব থেকে পবিত্র বন্ধন মানা হয়, সেই বন্ধনে বাঁধবার পরে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি অধিকারবোধ জন্মায়। কিন্তু স্ত্রীর মর্যাদাকে বিকিয়ে দেওয়ার অধিকার স্বামীর বা অন্য কোনো পুরুষের কোনোভাবে থাকতে পারে না। আর এরপরে সুরভির সঙ্গে যে খারাপ ব্যবহার পরিবারের লোক করছিল, তার যতই নিন্দা করা হোক তা কম হবে। ওরা সুরভির ওপর নানাভাবে অত্যাচার করেছে, এমনকি নিজেকে বাঁচাতে নিজের বোনকে চিরদিনের জন্য হারাতেও রাজি ছিল। আমি প্রশংসা করতে চাই ওর সাহসের। এত কিছু হওয়া সত্ত্বেও মনের জোর হারায়নি। কাল আমি ফিরে আসছি নতুন এপিসোড নিয়ে, নতুন ঘটনার সঙ্গে। আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। আর আপনারা দেখুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।